নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী মাস অক্টোবর মাস 2021-এর জন্য মেষ থেকে একদম কন্যা পর্যন্ত যে সমস্ত রাশি, যে সমস্ত জাতক জাতিকাদের রেসপেক্টিভ লগ্ন, তাদের উপরে একটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা। আপনারা প্রত্যেকেই জানেন গত 3 মাস ধরে আলোচনাটা করছি। আপনাদের মধ্যে বহু মানুষ এটা করবার জন্য রীতিমতন বারবার বলতে থাকেন, ফলে বাধ্য হয়ে এটা চালু করেছি। অ্যাকচুয়ালি আলোচনা শুরুর প্রাক্কালেই বলিনি, এই আলোচনাটা কিন্তু অত্যন্ত মোটা দাগের হয় এবং তার কিছু অংশ মেলে, কিছু অংশ মেলে না, বা কখনো পুরোপুরি মেলে না। সুতরাং এটার উপরে পুরো একদম সোললি ডিপেন্ড করবেন না আপনার। আমি লগ্ন দেখে গ্রহ পজিশন বলার আগে আমার 3-4 দিন 3-4টে অনুষ্ঠান আগেই বলে দেওয়া উচিত ছিল। আমি চ্যানেলে যখন করতাম তখন আমি বলে দিতাম যে প্ল্যানেট, আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন, অধিকাংশ মানুষই দেখেন, তারা কি করবেন, তারা 4টে প্রক্রিয়ায় দেখবেন। প্রথম হচ্ছে আপনার লগ্ন থেকে বর্তমান গোচর অবস্থাটা কি আছে। মনে করুন আপনার ছকটার মধ্যে গ্রহগুলোকে কিছুক্ষণের জন্য অমিট করে দিন, তাহলে সে আপনার ধরুন মেষ লগ্ন, তাহলে মেষ লগ্ন থেকে বর্তমানে প্ল্যানেটগুলো কোথায় বসে রয়েছে সেটাই তো মেন প্রেডিকশন হতে চলেছে বর্তমানের সাপেক্ষে, যেটা আমি এক্ষুনি বলতে চলেছি। তো সেটা ফার্স্ট দেখবেন। 2 নম্বর হচ্ছে চন্দ্র থেকেও একবার দেখে নেবেন, কারণ আমি বলেছিলাম যে লগ্ন হচ্ছেন সেটা যেটা আপনি, আর চন্দ্র হচ্ছেন যেটা আপনি মনে করেন। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমরা যেহেতু একটা ইলিউশনারি ওয়ার্ল্ডে থাকি, সুতরাং আপনারা কিন্তু চন্দ্র থেকেও অবশ্যই দেখে নেবেন জিনিসটা, কারণ তাতে আপনার পুরো ভাবটার প্রকৃত প্রকাশ ঘটবে। 3 নম্বর যেটা দেখবেন সেটা হচ্ছে বিশেষ করে বড় প্ল্যানেট, বা যদি কোনো প্ল্যানেট বকরি থাকে ছকে, বড় হলে তো অবশ্যই, ছোট প্ল্যানেটও বকরি হলে সেই বকরি প্ল্যানেট থেকে বর্তমান প্ল্যানেট কোথায় আছে। মনে করুন কারুর হয়তো কর্কট রাশিতে শনি আছে, তো সেই শনি থেকে বর্তমান শনি কোথায় রয়েছে, তো সপ্তমে রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আপনার ধরুন মেষ লগ্ন, চতুর্থে শনি আছে, তো মেষ লগ্নে শনি তার কোন ভাবের অধিপতি, সেটা হচ্ছে দশম এবং একাদশ ভাবের অধিপতি। সে আপনার জন্ম সময় চতুর্থে রয়েছে। সুতরাং চতুর্থের সাপেক্ষে বর্তমানে শনি কোথায় রয়েছে, তো সেটা আপনাকে দেখতে হবে কেন্দ্রে রয়েছে। সেটা আরেকটা স্টেপ। তো লাস্ট স্টেপ হচ্ছে যে বর্তমান আপনার যে নবাংশ ছিল জন্মকালীন, সেই নবাংশের সাপেক্ষে আপনার গ্রহগুলো নবাংশগত কি পরিবর্তন ঘটছে। এই প্রক্রিয়াটা খুব জটিল, কারণ নবাংশের পরিবর্তন, বিশেষ করে ছোট গ্রহ 3 ডিগ্রি 20 মিনিট করে যাবে, তো তার নবাংশ চেঞ্জ হতে হতে যাবে। চন্দ্র তো এক একটা দিনে ধরুন 56 ঘন্টায় একটা ঘর অতিক্রম করে, তার মানে একটা দিনে 30 ডিগ্রি যদি 56 ঘন্টায় যায়, তাহলে একটা দিনে মোটামুটিও ধরুন 13 ডিগ্রির মতন যায়, 12.5-13 ডিগ্রির মতন। সেক্ষেত্রে প্রায় 4টে নবাংশও চেঞ্জ করে। 4টে তো করে, 3টে করে 4 নম্বরে থাকে। তো সেই হিসাবে প্রত্যেক মুহূর্তের বিচার করাটা একটু কঠিন হয়ে যায়, বাট এটাও একটা পদ্ধতি। এই 4টে পদ্ধতি অ্যামালগামেট করে, একসাথে মিশ্রিত করে আপনি প্রেডিকশানটা নিজের করবেন। আমি লগ্ন ধরে বলবো, যদি কেউ মনে করেন যে আপনার সেটা রেসপেক্টিভ রাশি, আপনি সেখানে রাশি নিজের চন্দ্রকেও স্থাপন করে তার একটা কাছাকাছি প্রেডিকশান পেয়ে যাবেন। যারা লগ্ন ধরে ছক দেখেন, আমি যেহেতু এখন সেইভাবে বলার চেষ্টা করছি, লগ্ন থেকে প্রেডিকশানের যেটা হয় সেটা হচ্ছে 75% সেই প্রেডিকশানটা মধ্যে জোর থাকে। অ্যাকিউরেসির কথা বলছি না, আমার কথা কিন্তু মিস ইন্টারপ্রেট করবেন না। প্রথম কথা হচ্ছে এই পদ্ধতিটাই খুব ইনঅ্যাকিউরেট পদ্ধতি এবং এটা খুব অবৈজ্ঞানিক একটা পদ্ধতি, প্রথমেই বলে নিয়েছি। কিন্তু তার মধ্যেও লগ্ন ধরে যদি ছকটা দেখেন, তার মধ্যে গ্রহণযোগ্যতা 75 ভাগ। রাশি ধরে যদি দেখেন সেটা হচ্ছে 20 ভাগ। বাকি যে জায়গাগুলো বললাম সেগুলো মিলিয়ে 5 ভাগ। এই টোটাল মিলিয়ে আপনি বিচার করলে তাহলে আপনার অ্যাকিউরেসি রেটটা হয়তো 25-40%-এর মতন যেতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনি খুব একটা মোটা দাগের এবং অত্যন্ত নিম্নমানের একটা প্রেডিকশান পাবেন। এটা আমি একদম শুরুতে বলে রাখলাম। আমি মেষ থেকে শুরু করব। তার আগে পুরো মাসের গোচরটা বলি, যেহেতু অক্টোবর মাস একটা ইভেন্টফুল মাস। এই মাসে আমাদের প্রচুর সেরেমনি আছে, তার সাথে প্রচুর প্ল্যানেটের শিফটিং আছে, ডাইরেক্ট আছে। তো সেই হিসাবে বলে দিই আগে,
সেটা হচ্ছে রবি এই মাসের একদম মাঝামাঝি সময় 17 তারিখ সে তার ঘর পরিবর্তন করবে এবং তথাকথিত বুক ওয়াইজ সে নীচ হবে তুলা রাশিতে প্রবেশ করে। বুধ এই মাসেই বকরি হয়ে যাবে। তো বকরি হওয়ার পরে 27 তারিখ বুধ চলে যাবে তুলার ঘরে। তুলার ঘরে ঢুকে 27 তারিখ 27 তারিখ সে বকরি হয়ে যাবে, 22 তারিখ ঢুকে যাবে, 27 তারিখ বকরি হয়ে পুনরায় 2 তারিখ অক্টোবর মাসের আবারও নিজের স্বক্ষেত্রে ফিরে আসবে, কিন্তু বক্রগতিতে। সেখানে তখন রবিও থাকবে, মঙ্গলও থাকবে। মঙ্গল 21 তারিখ রাত্রিবেলা বা 22 তারিখ সোকল্ড বলতে পারে, সে তুলা রাশিতে প্রবেশ করবে, মঙ্গলের ক্ষেত্রে বলছি। শুক্র 2 অক্টোবর তার স্বক্ষেত্র মূলত্রিকোণ ছেড়ে সে কিন্তু বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এবং এই বছরের এই মাসে শুক্র 2টো ট্রানজিট আছে, একটা 2 তারিখ আছে, একটা 30 তারিখ আছে। 30শে অক্টোবরও শুক্র আবার বৃশ্চিক ছেড়ে ধনু রাশিতে আসবে এবং ধনু রাশিতে আসার সময় থেকেই তার ভেলোসিটি অত্যন্ত কমে যাবে, অলরেডি কমা শুরু হয়ে গেছে। কমতে কমতে সে মকর রাশিতে গিয়ে 2 ডিগ্রি ঢুকে বকরি হয়ে পুনরায় ধনু রাশিতে নেমে আসবে। তো এই প্রসেসটা চলবে হচ্ছে ডিসেম্বর মাসে প্রায় ধরুন 19 তারিখ থেকে জানুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত। এই সময়টা শুক্র মূলত প্রথমে মানে রবি থেকে ষষ্ঠে গিয়ে বকরি হবে, তারপরে পঞ্চমে এসে সে তার বক্রগতির মানে দীর্ঘমেয়াদী এফেক্টটা সে দিতে থাকবে। রাহু এই মাসের একদম শুরুতে, রাহু এবং কেতু এই মাসের শুরুতে 1 তারিখ বেলা মানে রাত্রি 12টার সময় 10 ডিগ্রি 15 মিনিট থেকে যাত্রা শুরু করবে। রাহু নক্ষত্র চেঞ্জ করবে 5ই অক্টোবর, আলোচনা করা হয়েছে। এবং মাসের শেষে 31শে অক্টোবর তারা পৌঁছাবে যথাক্রমে 8 ডিগ্রি 40 মিনিটে। শনি এবং বৃহস্পতি দুজনেই এখন বক্রগতিতে রয়েছে। আমি আজকে যখন রেকর্ড করছি 16 তারিখ, তো দুজনেই বক্রগতিতে রয়েছে এবং দুজনেই এখন মকর রাশিতেই অবস্থান করছে। তো বৃহস্পতি মাসের একদম শুরুতে, অক্টোবর মাসের শুরুতে বৃহস্পতি থাকবে 28 ডিগ্রি 44 মিনিটে। বৃহস্পতি ডাইরেক্ট হবে 18 তারিখ। তো সেই সময় বৃহস্পতি থাকবে 28 ডিগ্রি 12 মিনিটে। এবং মাসের একদম শেষে গিয়ে বৃহস্পতি যখন মার্গী গতি নিয়ে যাত্রা শুরু করবে তখন সে পৌঁছাবে 28 ডিগ্রি 30 মিনিটে। তাহলে বুঝতে পারছেন খুব সামান্য একটা ভেলোসিটির অ্যাডভান্সমেন্ট হবে। আর স্যাটার্ন মাসের শুরুতে 1 অক্টোবর যাত্রা শুরু করবে 12 ডিগ্রি, একটু সময় নিচ্ছি, এন্ট্রি করবে 12 ডিগ্রি 47 মিনিট থেকে এবং সে মার্গী হবে বকরি থেকে, সেটা হচ্ছে 11 তারিখ। সেদিন থাকবেও 12 ডিগ্রি 42 মিনিটে। এবং তাহলে বুঝতে পারছেন 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শনি মাত্র বক্রগতিতে 5 মিনিট নামবে। তার মানে একদম কম্প্রেশন, মানে অলমোস্ট একটা মোবিলিটি লেস সিচুয়েশনে থাকবে। এবং মাসের শেষে ও 13 ডিগ্রি 1 মিনিটে চলে যাবে। অর্থাৎ মার্গী অবস্থায় বাকি 20-21 দিনে সে যাবে, যদি হিসেব করা যায় তাহলে সেটা ওই ধরুন 20 মিনিট মতন। তার মানে পার ডে ওর যদি অ্যাভারেজ ভেলোসিটি দেখেন তাহলে সেটা 1 মিনিটের মতন করে থাকবে। প্রথম দিকে তো থাকবেই না, প্রথম 7-8 দিন। তো এই হচ্ছে মোটামুটি পজিশন। আর চন্দ্র শুরু করবে আমাদের মেষ কর্কট রাশি থেকে 2 ডিগ্রি 40 মিনিট থেকে পুনর্বসু নক্ষত্রে, এবং চন্দ্র মাসের একদম শেষে শেষ করবে সিংহ রাশিতে 6 ডিগ্রিতে কেতুর নক্ষত্রে। এটা হচ্ছে সারা মাসের প্ল্যানেট পজিশন এবং বকরি মার্গী সমস্তটাই বলে দিলাম। এরপরে মেষ থেকে বলা শুরু করি। মেষ রাশি যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্ন, তাদের ক্ষেত্রে কি ফল দেবে। জেনারেল প্রেডিকশন বলবো যে মাসের মোটামুটি 2/3 অফ দ্য মান্থ কিন্তু কনস্ট্রেন্স থাকবে, তারপরে সিচুয়েশন আস্তে আস্তে বেটার হবে। কনস্ট্রেন্স কিসে থাকে? আমরা মেটেরিয়াল লাইফ লিড করি, মেটেরিয়াল যে সমস্ত জিনিস আছে অর্থাৎ ফ্লো অফ মানি, আপনার জার্নি বলুন, আপনার স্বচ্ছন্দতা জীবনের বিচরণের ক্ষেত্রে, সেখানে কিন্তু সমস্যা থাকবে। দ্বাদশ ক্ষেত্রে শনির একেবারে স্থির দৃষ্টি আছে। এই দৃষ্টিটা কিন্তু অন্তত মাসের মাঝামাঝি পর্যন্ত বাইরে থেকে কোনো কাজের যোগ, বাইরে বলতে আপনারা অনেকেই ফরেন মনে করেন। আমি অনেকবার আপনাদের ডেফিনেশন দিয়েছি যে আমি একটা
পুরনো পণ্ডিতদের বইটা যদি বর্তমানের কিলোমিটারে হিসেব করি, অর্থাৎ তাহলে সেটা 200 কিলোমিটারের মতন হয়। তো 200 কিলোমিটারের বাইরের যে কোনো জায়গা থেকেই আপনার খবর আসতে পারে। এবার আমি কলকাতায় দমদমে বাস করি, সেখান থেকে যদি পূর্ব দিকে 200 কিলোমিটার যাওয়া যায় তাহলে সেটা একটা বিদেশি রাষ্ট্র, বাংলাদেশ। কিন্তু পশ্চিম দিকে গেলে তো আমাদের দেশই থাকবে, সুতরাং এটা আপেক্ষিক। বাইরে মানে 200 কিলোমিটার অ্যাওয়ে, সেই জায়গার প্রকৃতি আপনার জন্মস্থানের প্রকৃতির সাথে মিলবে না। এবং প্রোভাইডেড আপনি মনে করুন জন্মেছেন কলকাতায়, বর্তমানে থাকেন ভোপালে, আপনি মনে করছেন আপনার বাইরে থেকে আসবে, আপনি কিন্তু অলরেডি বাইরেই স্টে করছেন, আপনার ছকে সেরকমই ইন্ডিকেশন আছে। যারা প্রবাসী হয় বা যে কোনো কারণেই হোক, চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে, পড়াশোনার সূত্রে চলে যেতে হন, তাদের কিন্তু ছকে সেরকম ইন্ডিকেশন থাকে। 200 কিলোমিটারের বাইরে গিয়ে আপনি যে কাজই করুন আপনার জন্মস্থানের থেকে, সেটা কিন্তু আপনাকে সোকল্ড আপনি বিদেশেই আছেন, এটা একটা ডিমড ধরে নিতে পারেন আর কি। তো নর্মাল কোর্স অফ অ্যাকশনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। স্পাউসের কথাবার্তা এবং স্পাউসের মধ্যে একটা ঔদ্ধত্য আসতে পারে, সেটা কিন্তু অল ওভার দ্য মান্থই থাকবে। সেটাকে একটু বুদ্ধি করে টলারেট করবেন। যদি দুজনেই একসাথে প্রোগ্রাম দেখছেন, হাজব্যান্ড ওয়াইফ, তাহলে একে অপরের কোন কোন কাজগুলো করা উচিত না সেটা নিজেদের মতন করে আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। তবে প্রোভাইডেড এই মাসটা কিন্তু অন্তত 2/3 অফ দি মান্থ পরিবারের মধ্যে কিন্তু একটু ডিসকন্টেন্ট থাকবে এবং প্রচুর ডিজায়ার তৈরি হবে, এবং সেটা আপনার কথা বা ভাব বাচ্চার মধ্যে বেরোবে, কিন্তু সেটার ফুলফিলমেন্ট কিন্তু হতে হতে 2/3 অফ দ্য মান্থ পেরোতে হবে। তারপরে আস্তে আস্তে প্রসেসটা স্টার্ট হবে। মানির ফ্লোর ক্ষেত্রে বলে দিই, মানির ফ্লো কিন্তু খারাপ নেই, ভালো আছে, কিন্তু এক্সপেন্ডিচারটা প্রচুর হবে। রাহু আছে সেকেন্ড হাউসে, হঠাৎ করে কিছু মানি আসতে পারে, চন্দ্রের নক্ষত্রে আছে, তো মানি হঠাৎ করে কিছু আসতে পারে। বাট প্রোভাইডেড মানিটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন, অন্তত 2/3 অফ দিস মান্থ ইউটিলাইজ করার চেষ্টা করবেন। যেহেতু এটা উৎসবের মরশুম, খরচা থাকবে বেশি, ফলে মানির যাতে প্রপার ইউটিলাইজেশন হয় সেটার দিকে খেয়াল রাখবেন। জব চেঞ্জের যোগ আসবে, বেশ যোগ আসবে, কিন্তু দেখবেন চেঞ্জটা হতে হতে এন্ড অফ অক্টোবর চলে আসবে। যাদের মনে করুন অক্টোবরের শুরুর দিকে চাকরির পরিবর্তন আছে, তারা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে চাকরিতে জয়েন করবেন, আপনারা যে যার ফিল্ডে আছেন আর কি। ম্যারেজের ক্ষেত্রে বলি, বিবাহের যোগ এই মাসে না করাটাই বেটার। মেষ লগ্নের ক্ষেত্রে বলছি, এই মাসটা ক্রস করে নভেম্বরের ফার্স্ট উইকটা চলে গেলে তারপরে মঙ্গলটা যতক্ষণ আপনার লগ্নপতি যেহেতু শুক্রের ঘরে অবস্থান করবে, এবং শুক্র যেহেতু মঙ্গলের ঘরে অবস্থান করবে, একটা চেঞ্জ, একটা ইন্টারচেঞ্জ অফ প্ল্যানেটস আছে। তো সেক্ষেত্রে শুক্র ধরে নিতে পারেন মেষ লগ্নের ক্ষেত্রে মার্কেশের রোল প্লে করে। যদিও শুক্রের মার্কেশ কিন্তু যতক্ষণ পর্যন্ত বৃশ্চিক রাশিতে না ঢুকছে, সে পুরোপুরি সেই ফলটা দেওয়ার মতো জায়গায় থাকবে না। বৃশ্চিক রাশিতে ঢোকার পরে বৃশ্চিকের যে গোচর, অর্থাৎ অল ওভার দ্য অক্টোবর মান্থ, সেটা কিন্তু খুব সুখপ্রদ নয়, কারণ কেতুকে ক্রস করবে, উল্টো দিকে রাহু আছে। তো শুক্র কিন্তু শুক্রের যে অ্যাভারেটেড ফর্মটা, সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে অ্যাকুয়ার করে নেবে এই সময়। তার ফলে একটু চেষ্টা করবেন, অ্যাভারেশন যদি কিছু নিজের মধ্যে আসে, সেটা পয়সা বা লোভ রিলেটেড বা অপোজিট জেন্ডার রিলেটেড বা অপরের কোনো মানি বা কোনো কিছু আপনার মনে লোভ সৃষ্টি হচ্ছে, সেটা অ্যাকুয়ার করতে করার মতন, তো সেখান থেকে বিরত থাকবেন আর কি। সন্তানের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দেবেন, বিশেষ করে তাদের সেফটি সিকিউরিটির প্রশ্নে। এমনি উৎসবের মাস আছে, পড়াশোনা যে খুব বেশি সবাই করতে পারবে সেটা সম্ভাবনাই কম, তো সেই হিসাবেও সেফটি সিকিউরিটিটার দিকে চেষ্টা করবেন। হঠাৎ করে উৎসাহিত হয়ে গিয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে বিপদ আসতে পারে। ফ্ল্যাট কেনার যোগ আছে, তবে চেষ্টা করবেন অন্তত সেকেন্ড ফ্লোর, মানে আমি মাপ বলে দিচ্ছি ফিট হিসাবে, সেটা হচ্ছে 18 ফিটের ওপরে। 18 ফিট মানে সেকেন্ড ফ্লোরই মোটামুটি ধরা যেতে পারে, তার উপরে ফ্ল্যাট নিলে কোনো অসুবিধা নেই। ভেহিকেল এই মাসে না কেনাই ভালো, কারণ শুক্র কম্বাস্ট থাকবে, কেতুর সাথে থাকবে। এবার কম্বাসনের তত্ত্ব আপনাদের ক্ষেত্রে আপনারা ভাবতে পারেন রবি থেকে অনেক দূরে রয়েছে, তো ব্যাপার নয়। বৃশ্চিক রাশির যে অনুরাধা নক্ষত্রের যে পার্ট এবং জ্যেষ্ঠা নক্ষত্রের যে প্রথম দুটো চরণ, সেখানে কিন্তু শুক্র আনকমফোর্টেবল থাকে, স্পেশালি অনুরাধা নক্ষত্রের দুটো চরণ এবং জ্যেষ্ঠা নক্ষত্রের দুটো চরণ। তো আপনাদের এত হিসেবে যাওয়ার দরকার নেই,
ফেস্টিভ সিজনে বহু মানুষ কোনো ভোগ্যপণ্য কেনার দিকে একটা প্রবণতা থাকে, তো সেটা আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি, এটা প্রত্যেকের ক্ষেত্রে এটা নোট ডাউন করবে। এই মাসটা বিশেষ করে ভেহিকেল, শুক্র এবং মঙ্গল দুজনেই ভেহিকেলের সাথে যুক্ত। মঙ্গল ইঞ্জিনিয়ারিং স্কিল, শুক্র হচ্ছে তার স্বাচ্ছন্দ্য, সুখ, আরাম, এই দুটো দিক। তো আমরা তো দুটোর জন্যই কিনছি, তো দুজনেই কিন্তু সো কল্ড। মঙ্গল এখন অলরেডি অস্তমিত আছে, তো তার ফলে মঙ্গলের পাওয়ার কনভার্ট হয়ে গেছে রবির ওপরে, এবং শুক্র কিন্তু নিজে একটু ডিস্টার্ব থাকবে। তার ফলে এই মাসটার শেষের দিকে কেনাটাই বেটার। বুক করে দিতে পারেন, কিনতে পারেন শেষে। আর ব্যাড ডেজ বলে দিচ্ছি 3, 4, 5 আর 26, 27, 5 দিনটা একটু বেশি সাবধানে থাকবে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, বারবার বলেছি, লগ্নের ওপরে যখন রাহু আছে বা কেতু আছে, বৃশ্চিকের ক্ষেত্রে একই কথা বলবো, তারা কিন্তু সবসময় ডিজায়ারকে কন্ট্রোল করবেন, কারণ রাহুর প্রধান কাজই হচ্ছে আপনার মস্তিষ্ককে চঞ্চল রাখা এবং মস্তিষ্কের মধ্যে সবসময় কিছু ভোগ্যপণ্য আপনি অ্যাকুয়ার করবেন এবং সেটাকে ভোগ করবেন, এই ধরনের একটা মানসিকতা অলওয়েজ প্লে করে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এমন কিছু অবাস্তব জিনিসও আপনার মধ্যে নিয়ে চলে আসার চেষ্টা করবে, যেটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি জানেন সেটা সম্ভব নয়, কিন্তু তবুও আপনি করবেন। কারণ 5th হাউসে আপনার একদম পঞ্চম ঘরে বুধ বকরি হয়ে থাকবে, রবি থাকবে অন্তত হাফ অফ দ্য মান্থ, এবং মঙ্গলও রয়েছে অন্তত 2/3 অফ দ্য মান্থ, এবং রাহুর দৃষ্টি রয়েছে সেখানে। আপনার লগ্নে রাহু, 5th হাউসে রাহুর দৃষ্টি এবং 9th হাউসে রাহুর দৃষ্টি। 9th হাউসে কে রয়েছে না, বকরি, শনি এবং বৃহস্পতি। মাসের একটা নির্দিষ্ট অংশের পরে তারা যথাক্রমে মার্গী হয়ে যাবে, বুধও মার্গী হয়ে যাবে। আমি অনেকবার আলোচনায় বলেছিলাম, আপনাদের আগে যারা জুন মাস নাগাদ আলোচনায় শুনেছেন, যে 3টে গ্রহ যখন একসাথে বকরি থাকে কোনো অবস্থায়, সেই সময়টা কিন্তু কখনোই খুব ভালো বলা যায় না, এটা অত্যন্ত কনস্ট্রেন্স টাইম। অর্থাৎ বুধ মোবিলিটি, সে মোবিলিটিকে ডিস্ট্রয় করবে। শনি পরম জ্ঞানের কারক, সে সেদিকে টানার চেষ্টা করবে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে রাহু একদম প্রবলভাবে শনির ওপর অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে, শনিকে একদম নিজের বাউন্ডারির মধ্যে রেখে দিয়েছে। কারণ ডিগ্রিগুলো দেখুন, শনি আছে 12 ডিগ্রি 13 ডিগ্রির ডিফারেন্সে, এবং রাহু রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি, তো একদম কমপ্লায়েন্সের মধ্যে রয়েছে স্যাটার্ন। এবং বৃহস্পতিও কিন্তু টু সাম এক্সটেন্ট 9th হাউসেই ঢুকছে বৃষ রাশি থেকে। তো সেই হিসাবে কিন্তু যেহেতু বৃষের ঘর এবং তুলার ঘর, সবসময় মনে রাখবেন শুক্র হচ্ছে আমাদের মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য। যত রকম রিপু আছে যার জন্য আমরা সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে বেড়াই প্রত্যেকেই, মানে আমি অন্তত অধিকাংশ লোককেই বলছি, যারা খুব জ্ঞানী মানুষ তারা নয়, তারা কিন্তু এর একদম ভিতরে চলে আসবেন, জুরিসডিকশনের মধ্যে থাকবেন না। শনি তার প্রপার রোল প্লে করতে পারবে, আপনাকে পথ দেখিয়ে যে একটা স্পিরিচুয়াল দিকেও গাইডেন্স করবে, সেটাও স্যাটার্ন করতে পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ বৃহস্পতিও কিন্তু তার পূর্ণ ফল দিতে পারবে না, কারণ ও 2.25 ডিগ্রির মতন ঢুকছে। তো এইরকম জায়গাতে যতক্ষণ পর্যন্ত ওরা মার্গী হয়ে গতি না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু রেস্ট্রেন থাকাই ভালো। এটা বৃষ রাশি শুধু নয়, আমাদের যেহেতু বেসিক ডিমান্ড, হ্যাঁ, অ্যাস্ট্রোলজারের কাছে যারা আসেন, অন্তত আমি যে প্রশ্ন ফেস করি তার মধ্যে 99% প্রশ্নই হচ্ছে মেটেরিয়াল। আমি কবে চাকরি পাবো, বা আমি কবে ব্যবসা করতে পারবো, আমার কবে বিবাহ হবে, বিবাহ ভালো হবে কিনা, সন্তান ভালো হবে কিনা, কবে বাড়ি হবে, কবে গাড়ি হবে, একদম মেটেরিয়াল প্রশ্ন। আর 2 নম্বর হচ্ছে, আমার গুরুদেব একটা কথা সবসময় বলতেন যে 95% মানুষ জানেই না কি প্রশ্ন করতে হয়, মানে সে এতটাই আনঅথেন্টিকেটেড থাকেন। এটা তার কোনো দোষ নয়, এটা আমাদের অ্যাকচুয়াল, আমাদের ছোটবেলা থেকে আমরা যে কালচারটার মধ্যে দিয়ে বড় হই, সেটার অধিকাংশ মানুষের মধ্যে, আমার মধ্যেও আছে সেটা কম বেশি। আমি একটা কনসার্ন পার্সনের কাছে গেলাম, আমি তাকে কি প্রশ্ন করব, সেইটাই আমাদের কিন্তু বহু মানুষ জানেন না। যাই হোক, মানির ক্ষেত্রে কিন্তু মানির প্রচুর সোর্স তৈরি হবে, যেহেতু 5th হাউসে অনেক গ্রহ আছে, 9th হাউসে জুপিটার এসে ঢুকেছে, মানির প্রচুর যোগ তৈরি হবে। 9th হাউস থেকে 9th হাউস, বৃহস্পতির দৃষ্টিও 5th হাউসের উপরে রয়েছে। অর্থাৎ রাহু বৃহস্পতি একসাথে অনেকগুলো প্ল্যানেটের পজিটিভ নেগেটিভ এফেক্ট আছে। 5th হাউস অ্যাফ্লিক্টেড আছে, মানে আপনার মেটেরিয়াল জায়গার কিন্তু আপনি দেখতে পারবেন কিন্তু ধরতে পারবেন না, এরকম একটা সিচুয়েশান। হ্যাঁ, ইনট্যাঞ্জিবল হয়ে যাবে, কিন্তু দেখতে পারবেন যে ওটা ওখানে রয়েছে। তো যাদের খুব ভালো দশায় আছেন তারা কিছুটা টাচ করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু পুরোপুরি আপনার হাতে আসবে না। আসলেও একটা কোয়াসি পার্ট বা একটা সাব পার্ট আপনার হাতে আসতে পারে। তো
তো সেই জায়গাটা একটু নিজের ডিজায়ারকে কন্ট্রোল করবেন, বেশি দিন নয়, অন্তত অক্টোবর মাসের প্রথম 20-22 দিন। জব চেঞ্জ এ সময় করবেন না একদম প্লিজ, এই 20-22 দিনের মধ্যে জব চেঞ্জ করবেন না, কারণ 9th হাউসে কিন্তু স্যাটার্ন বকরি থাকবে চন্দ্রের নক্ষত্রে, তো সেটা 22-25 দিন পরে করবেন। ফরেন যাওয়ার যোগ আছে, নেই বলবো না, আছে, তবে বারবার বলছি যাই করবেন সেটা 2/3 অফ দ্য মান্থ করবেন। এমনিতেও এই সময় ছুটি ছাটা থাকবে, তো যাওয়ার প্রবাবিলিটিটাও কম থাকবে। আচ্ছা, বিবাহের যোগ আছে, অত্যন্ত ভালো বিবাহের যোগ আছে, বিবাহর ক্ষেত্রে কিন্তু প্রশস্ত জায়গা, তো দেখতে পারেন, পাত্রপাত্রী দেখতে পারেন। আপনারা হয়তো অনেকে বলবেন লগ্নপতি ষষ্ঠে চলে আসবে, সপ্তমে চলে আসবে বলে বলছেন, ষষ্ঠে আছে, তার জন্য নয়, বৃহস্পতি দৃষ্টি আছে অ্যাকচুয়ালি 5th হাউসের একদম প্রথম দিকে, সূর্যের ঘরের লাস্ট 5 ডিগ্রি থেকে বুধের ঘরের মোটামুটি 5-7 ডিগ্রি পর্যন্ত এই রিজিয়নে দৃষ্টিটা আছে জুপিটারের, তো সেটা অনেকটা বেটার। বুধ বকরি থাকার জন্য কমিউনিকেশনের কিন্তু প্রচণ্ড প্রবলেম হবে। বর্তমান যুগের যা মোড অফ কমিউনিকেশন আছে সেগুলো ভালো অবস্থায় নেই, তো সেগুলো কিন্তু আগামী 3-3.5 সপ্তাহ মতো একটু ট্রাবলসাম থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, সন্তানের ক্ষেত্রে যথেষ্ট বেশি দৃষ্টি দেবেন, কারণ 5th হাউস আপনি বুঝতেই পাচ্ছেন, 5th হাউসে রাহুর দৃষ্টি রয়েছে লগ্নে থেকে, তো সন্তানরা কিন্তু জেদি এবং অবাধ্য হয়ে যেতে পারে এবং তারা কথা না শুনতে পারে, প্রোভাইডেড আপনি সেই পথটা নেবেন না, অর্থাৎ ওরা যেটা করছে সেটাকে শান্ত মতন বুঝিয়ে তাদের নিজেদের জায়গায় রাখার চেষ্টা করবেন। ফ্ল্যাট বা ভেহিকেল, আমি বারবার বললাম, ফ্ল্যাট কিনলে বুক করতে পারেন, আপনার ফ্ল্যাটের যোগ রয়েছে, কিন্তু ভেহিকেল কিন্তু এই মাসটাতে বুক করে দিতে পারেন। আমি দুটো কন্ডিশন বলছি, ভেহিকেল তো এরকম নয় যেটা জামা গিয়ে কিনে আনলেন, ভেহিকেল মোটামুটি আগে বুক করতে হয়, তারপরে একটা ডেট আসে, সেই ডেটে সেটাকে ডেলিভারি হয়। তো যারা আগে ডেটে মানে বুক করেছেন তাদের ক্ষেত্রের জন্য আমি বলছি না, যাদের আমি বলছি যারা মনে করুন, এরকম অনেক সময় হয় যে কোনো ভেহিকেল 10 দিনের মধ্যেই ডেলিভারি দিয়ে দিতে পারে, তার হয়তো স্টকে রয়েছে। এইরকম যদি সিচুয়েশন আপনি কখনো পড়েন যে আপনি একটা গাড়ি কিনতে গেছেন, এক্সপেক্টেড পুজোর আগে হয়তো কিনবেন ভেবেছেন, কালকেই হয়তো যাচ্ছেন, তাহলে আমি এটুকু বলবো যে এই পুজোটাকে একটু স্পেয়ার করে পুজোর 10 দিন পরে কিনুন, তাতে কিছু হবে না। আচ্ছা, ব্যাড ডেজের ক্ষেত্রে বলে দিই, 2, 3, 17, 25, 26 খারাপ আছে, একটু বেশি খারাপ আছে, খেয়াল রাখবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, মিথুন লগ্নের কিন্তু প্রথম থেকেই বলে রাখছি, মিথুন লগ্নের যারা জাতক জাতিকা, মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলি, তারা কিন্তু একটু বেশি রকম সাবধানে থাকবেন। তাদের কিন্তু খুব ভালো দশায় না থাকলে, রাশির ক্ষেত্রে ছেড়েই দিন, রাশির ক্ষেত্রে থাকলে একটা পরিণত বয়সের মানুষের আইদার স্যাটার্নের দশা শুরু হয়ে গেছে মানে আর্লি, অথবা স্যাটার্নের দশা শেষ হয়ে বুধের দশা চলছে, বুধের দশা চললে ঠিক আছে। আর একদম যদি চন্দ্র শেষের দিকে থাকে, পুনর্বসু নক্ষত্রের মানে একদম শেষের দিকে রয়েছে, তাহলে কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে, মাঝবয়সী যারা তাদের কিন্তু বুধও শেষ হয়ে যেতে পারে। তো সেই হিসাবে দশাটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু লগ্নের যারা আছেন তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ দ্বাদশে রয়েছে আপনার রাহু, এবং দ্বাদশে রাহু শুধু নেই, দ্বাদশে রাহু চন্দ্রের নক্ষত্রে আছে, তার ফলে অর্থকে প্রপারলি চেষ্টা করবেন রেস্ট্রিক্টেড করা, প্রপার জায়গায় ইউটিলাইজেশন করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কিপটেমি করবেন না, নট টু বি আ ক্লোজ ফিস্টেড ম্যান। কিন্তু যার ক্ষেত্রে মনে করুন যে সেটা নেই, মনে করুন টাকাই আসছে না প্রপারলি, তারা একটু ওয়েট করে যান, জাস্ট এই মাসটা ক্রস করলেই তারপরে কিন্তু আস্তে আস্তে ফ্লো করা শুরু করবে মানি। এই মাসটা অ্যাকচুয়ালি 7ই অগস্টের পর থেকে মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু জায়গাগুলো কনস্ট্রেইনস হওয়া শুরু করে দিয়েছে, আর 26 তারিখের পর থেকে কিন্তু জুপিটার অলমোস্ট ফল দেওয়া কমিয়ে দিয়েছে। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছি, অনেক ছক মানে দেখে অ্যানালাইজ করে তারপরে বলছি। আচ্ছা, জেনারেল প্রেডিকশন বলি, ঘরে শান্তি বজায় রাখবেন, 5th হাউসে মঙ্গল থাকবে এবং 4th হাউসে মঙ্গল আছে, পরে 5th হাউসে থাকবে, তো ঘরে শান্তি বজায় রাখবেন, তর্কে যাবেন না কোনো ম্যাটারে, একদম প্রথমেই সাবমিশন, না আমার দ্বারা হচ্ছে না বা আমি করে দেবো, ভুল হয়ে গেছে আমার, প্রথমেই সাবমিশন, না হলে কিন্তু মঙ্গল এবং বকরি বুধের যে
কম্বিনেশনটা তৈরি হবে, কারণ মঙ্গল বুধ একটা সময় ক্রস করবে। আমি পারলে সেই সময় একটা ছোট ভিডিও করে আপনাদের বলে দেব, সেটা কিন্তু খুব ভালো সময় থাকবে না। প্রত্যেকেই নিজের বাক সংযম, যেহেতু লগ্নপতিও আপনার এবং 4th হাউসের লর্ডও বুধ, বাক সংযম এবং সমস্ত ব্যাপারে, স্পেশালি আমাদের অ্যাক্টিভিটিসের ব্যাপারেও সংযম থাকবেন। চেষ্টা করবেন যতটা কম কাজ করে পারা যায়, একদম মানে খুব নেতিবাচক পরামর্শ দিচ্ছি, কিন্তু যতটা কম কাজ করে পারা যায়। নাম্বার 2 হচ্ছে মানির ফ্লো কম্পারেটিভলি কম থাকবে, খুব ভালো দশা না থাকলে, ভালো দশা থাকলে মানির ফ্লো থাকবে, কিন্তু মানিকে আটকানোর চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি স্যাটার্ন এখন যে পজিশানে, যে ভেলোসিটিতে রয়েছে, তাতে খুব বেশি ফ্লো অফ মানি আসার মতন যোগ ইমিডিয়েট নেই। তবুও বলছি চেষ্টা করবেন যাতে যতটাই আসে ততটাকে যাতে প্রপারলি রাখতে পারেন এবং প্রপার জায়গায় ব্যবহার করতে পারেন। সন্তানের জায়গায় কিন্তু মিথুন লগ্নের লোকেরা একটু বেশি বাড়তি নজর দেবেন। অর্থাৎ কোনো ভ্যাকসিনেশন আছে, এরকম কিছু আছে, ডক্টর হয়তো বলেছে, আপনি হয়তো গাফিলতি করছেন, ঠিক আছে 10 দিন পরে যাব, বা ঠিক আছে, এরকম করবেন না। এটা কিন্তু প্রিসাইজলি বলছি সন্তানের ক্ষেত্রে। পিতা মাতা যিনিই হন, যিনি সন্তানকে মানুষ করছেন বা চেষ্টা করবেন, তারা কিন্তু প্রপারলি লুক আফটার করা, এটা আমি একদম প্রিসাইজলি বলছি মিথুন লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, ফরেন থেকে চাকরির যোগ আসার সম্ভাবনা ভালো আছে, বাট দেখবেন যোগগুলো অ্যাক্টিভেটই হবে 20 তারিখের পর থেকে। আর যদি এ সময় কোনো কারণে অ্যাক্টিভেট হয়, তাহলে বারবার যেটা বললাম একটু দেখে যাবেন। ম্যারেজের যোগ ইমিডিয়েট নেই, পরিষ্কার ব্যাপার, ইমিডিয়েট নেই। যোগ তৈরি হবে 12ই নভেম্বরের পর থেকে, ইমিডিয়েট ম্যারেজের যোগ নেই। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল আপনি কিনতে পারেন, কেনার থেকে অনেক বেশি সেল করতে পারেন এ সময়। অর্থাৎ কারুর যদি পুরনো ভেহিকেল থাকে, মনে করুন ভেহিকেল এক্সচেঞ্জ করবেন, তাহলে করতে পারেন। বাট প্রোভাইডেড আপনি যাই করুন, ডেলিভারিটা নেবেন 20-22 তারিখের পরে, যতটা মাসের শেষের দিকে যেতে পারেন। কারণ শুক্র আমি বললাম যে দুটো 4টে নবাংশে থাকে, 25-26 তারিখ পর্যন্ত কিন্তু শুক্র এই দুটো নবাংশ দিয়ে ক্রস করবে। তো সেই লাস্ট 4-5 দিন একটু বেনিফিশিয়ারি আপনি হতে পারেন, তো সেটা একটু খেয়াল রেখে ক্যালকুলেশনটা করে নেবেন। ফ্ল্যাটের ক্ষেত্রেও বলছি, ফ্ল্যাট বা দোকান বা গ্যারেজ যদি কেউ সেল করতে চান, এ সময় সেল করতে পারেন, বাট দাম কিন্তু আপনার একবার হবে না। অর্থাৎ আপনি যদি 100 টাকা ভ্যালিউ ডিক্লেয়ার করেন, আপনি 75 থেকে 85 টাকার মধ্যে পাবেন, সাবজেক্ট টু আপনার ছকের স্ট্রেংথ। ব্যাড ডেজ বলে দিই 7, 8, 12, 15 আর 26 তারিখ খারাপ আছে, একটু দেখে করবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, আমি দীর্ঘ প্রায় 2 বছর ধরে প্রায় বলে আসছি যে 2019 সালের নভেম্বর মাসের পর থেকে বর্তমান যে টাইম চলছে এবং আরও 2 মাস মতন যেটা চলবে, সেটা কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে খুব একটা বন্ধা সময় বলতে পারেন। এই সময়টা খুব একটা প্রোডাক্টিভ নয়। এই সময়টা কিন্তু আমি বহু ছক দেখেছি কর্কট লগ্নের। আমি অনেকেই যারা জানেন পার্সোনালি, আমি লগ্ন দেখে ছক দেখি না, কিন্তু লগ্নটা তো চোখের সামনে থাকে যখন ছকটা বানাচ্ছি। এটা কিন্তু একদম প্রিসাইজলি দেখা গেছে যে কর্কট লগ্নের কিন্তু ভালো দশা যাদের নেই, তারা কিন্তু প্রচুর হিন্ডারেন্স ফেস করেছে গত 2 বছর ধরে, এবং ভালো দশাতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিজের যোগ্যতা অনুসারে জায়গা অ্যাকিউমুলেট করতে পারেননি বা সেটা পাননি। তো সেটা কিন্তু হয়েছে, এবং এটা আরও 2 মাস মতন চলবে, তারপরে আপনি কিছুটা রিলিফ বোধ করতে থাকবেন। তো প্রথমেই বলি যে মানির যোগ যেটা আছে সেটা কিন্তু কম্পারেটিভলি কম আছে, একদম স্পেসিফাইডলি বলছি আপনাদের। এবং অনেকে হয়তো ভাবতে পারেন যে 4th হাউসে রবি নিচ হয়ে যাবে, তার জন্য অনেক প্রবলেম আছে। দেখুন, রবি এসব যেগুলো বলা থাকে সেগুলো অনেকগুলোই বইয়ের কথা, প্র্যাকটিক্যালি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন সেটা নয়। আমি অন্তত 5 জন বড় বিখ্যাত লোকের নাম, রবি মানে তো যশ, রবির ওয়ান অফ দ্য প্যারামিটার্স তো যশ, তো আমি এরকম যশস্বী 5টা লোকের নাম বলতে পারি যারা কিন্তু কার্তিক মাসে জন্ম। তো কার্তিক মাসে জন্ম শুধু নয়, কার্তিক মাসের প্রথম 15 দিনের মধ্যে জন্ম। তো একদম প্রিসাইজলি রাহুল নক্ষত্রে আছে রবি, তাদের মানে নাম মোটামুটি লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ওয়ার্ল্ড তাদের চেনে, এইভাবে বোঝা যায় না। শুধু তাই নয়,
তারা জীবনে অন্তত তাদের কর্মজীবনে অসম্মান হওয়া, অন্তত আমরা যতটুকু, তারা তো অনেক বড় মানুষ যাদের কথা আমি বলছি, তারা কিন্তু কখনো অসম্মান হওয়া বা কোথাও ঘাটতি হওয়া সেটা ডিপেন্ড করে না। মনে রাখবেন, ছক মানে প্রত্যেক কটার একটা করে সাইড আছে। একটা বাচ্চা যেরকম প্রথম জন্মায়, মনে করুন একটা একটা খুব বড় ঘরের বিদেশি কোনো একটি বাচ্চাকে আপনি যদি, আমি খুব খারাপ ভাষা বলছি, আমার ভাষা যদি কারোকে লাগে তো মার্জনা করবেন, কোনো একটা স্লামসে এনে রাখেন, সেই বাচ্চাটার কালচারটা কি হয়ে যাবে, স্লামসের মতনই হয়ে যাবে। আর যদি উল্টোটা করে, স্লামসের একটা বাচ্চাকে যদি কোনো একটা রয়্যাল ফ্যামিলিতে গিয়ে মানুষ করেন, দেখবেন তার আদব কায়দা রয়্যাল ফ্যামিলি। এক্ষেত্রে কিন্তু নেচার নার্চার আছে বলে একটা বিষয় আছে, অর্থাৎ নেচার এবং নার্চার এই দুটো জিনিস। নেচার আপনাকে জিন কিছু গুণ দিয়েছে যেটা আপনি পিতামাতা থেকে ইনহেরিট করেছেন, আর আপনি কোন পরিবেশে বড় হচ্ছেন দুটো। আমি দেখেছি কর্মফলের জন্য বহু মানুষ খুব ভালো পরিবেশে মানুষ হয়, কিন্তু তিনি কিন্তু খুব সাধারণ, আমাদের মতন খুব সাধারণ পরিবার থেকে বিলং করে, অত্যন্ত সাধারণ পরিবার। আবার উল্টোটাও হয়, অত্যন্ত অসাধারণ পরিবার থেকে বিলং করে খুব খারাপ পরিবেশের মধ্যে দিয়ে তার জীবনটা গেছে। এটা হাসির ব্যাপার নয়, এর সাথে কিন্তু অনেক রকম যোগ যুক্ত রয়েছে। ছক দেখলে সেগুলো বোঝা যায়, কিছুটা বোঝা যায়। তো সেই পরিপ্রেক্ষিতে বলছি যে এটা কিন্তু মাথায় রাখবেন যে একটা গ্রহ নীচ হয়ে গেল তার মানে তার সব খারাপ। স্যাটার্ন মেষ রাশিতে নীচ হয়ে গেল তার মানে খুব খারাপ। আমি অনেক বড় র্যাঙ্কে চাকরি করা লোকেদের দেখেছি, শনি রয়েছে মোটামুটি 68-67 সালের ফ্যাগ এন্ড থেকে 68-69-70 সালেও স্যাটার্ন মেষ রাশিতেই ছিল। আমি প্রচুর মানুষকে চিনি সে সময় জন্মেছে, অন্তত 10 জনের নাম তো আমার ইমিডিয়েট মনে আসছে, তাদের প্রত্যেকেরই স্যাটার্ন নিচস্থ। আমি জানি তাদের অ্যাকচুয়াল ডেট অফ বার্থ, তারা কিন্তু অত্যন্ত উচ্চপদ বিলং করছে। তা আপনি যদি বলেন যে স্যাটার্ন আমাদের কর্মক্ষেত্রের গ্রহ এবং সে নিচ হয়ে বসে আছে বলে বিলং করছে, তা কিন্তু হয় না অ্যাকচুয়ালি। তো কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু বলে দিই, মানির ফ্লো কম্পারেটিভলি কম থাকবে। ম্যারেজের যোগ, অনেকে ভাবতে পারেন বৃহস্পতি 7th হাউসে ঢুকেছে ম্যারেজের যোগ আসবে। অ্যাকচুয়ালি বৃহস্পতির যে সপ্তম স্থান যেটা দেখার, সেটা কিন্তু ও অ্যাকচুয়ালি দেখছে একদম ফ্যাগ এন্ডটা, তার ফলে খুব একটা বেটার ফল দিতে পারবে না। আর স্যাটার্ন আছে এবং স্যাটার্ন একদম আটকে রাখবে যে কোনো কাজকে, তার উপর রাহুর দৃষ্টি আছে, অপরচুনিটি আসবে কিন্তু সেটা ফুলফিলমেন্ট হবে না। না করাই ভালো, আমার এত কথা বলার উদ্দেশ্য না করাই ভালো। সন্তানদের ক্ষেত্রে নজর দেবেন, কারণ শুক্র কেতু আছে আপনার 5th হাউসে, কেতু বসে রয়েছে। কেতু থাকা মানে যে কোনো কিছুর মধ্যেই কেতু যদি কখনো ইনক্লুডেড হয়ে যায়, দেখুন রাহু কিন্তু এমন একজন যে রাহুর কিন্তু ব্রেনটুকু আছে, সেটা ইল ট্রিটেড। রাহু একা থাকলে বা এমন কিছু রুম আছে যেখানে কিন্তু রাহু সবসময় ডিস্টার্ব করে না, ওর উদ্দেশ্য থাকে ডিস্টার্ব করা, কিন্তু ক্লাসে কিছু দুষ্টু ছেলে থাকে না, তারা মাস্টারমশাই থাকলে চুপ করে থাকে, খুব কড়া মাস্টারমশাই। এখন তো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, আমাদের সময় বলছি যে মাস্টারমশাই খুব শাসন করে, তাকে দেখলে দুষ্টুমি করবে না, জানে দুর্ভোগ আছে কপালে। তো সেরকম রাহু কিন্তু ক্ষেত্র বিশেষে চুপ করে থাকে, ও সুযোগ খোঁজে যে কখন আমি আবার আমার এটা শুরু করব নেগেটিভ কাজটা। কিন্তু কেতুর একটা ফ্যাক্টর আছে, কেতু কিন্তু অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কোনো কাজ করে না, কেতু ম্যাল করে দেয় জায়গাটাকে, ম্যাল এফেক্টেড করে দেয়। এবার আপনি ভাবুন, শুক্র কিন্তু আপনার চতুর্থপতি, একাদশপতির লর্ড, সে 4th হাউসে বসে কেতু দ্বারা অ্যাফ্লিক্টেড হয়ে যাবে এবং শুক্র কিছুটা নক্ষত্রগত মানে নবাংশগত পোস্টিংগত খারাপ জায়গা দিয়ে যাবে, খারাপ মানে এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে। তারপরে সন্তানের জায়গাকে নজর দেবেন, স্পেশালি শরীর স্বাস্থ্য। শুক্র কিন্তু নর্মালি আমাদের শারীরিক জায়গায় প্রবলেম দেয়, এবং যারা অ্যাডলোসেন্ট গ্রোথের মধ্যে রয়েছে, অর্থাৎ যে সমস্ত পিতামাতার ছেলে মেয়েদের বয়স মোটামুটি 14 থেকে 18-19 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন অপোজিট জেন্ডারের থেকে একটুখানি সচেতন থাকা, তারা যাতে সচেতনভাবে মেলামেশা করে। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার যোগ এই মাসে একেবারেই নেই, না কেনাই বেটার। আর ব্যাড ডেজ বলে দিই, 4, 5, 6, 19, 20, 21, 6 দিন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলি,
সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি দ্বিতীয় থেকে তৃতীয় শিফট হবে, তো নিচ হয়ে যেতে পারে। এমনিতেই সিংহ লগ্নের যারা আছেন তারা কিন্তু ফিজিক্যালি জায়গা কিন্তু তাদের একেবারেই ভালো নেই। ফিজিক্যাল জায়গায় খেয়াল রাখবেন। দশা অন্তর্দশা যে কিছু ইরেসপেক্টিভ অফ এভরিথিং, আপনার যা রাশি হোক, সিংহ রাশিও যদি হয় তাহলেও কিন্তু খেয়াল রাখবেন জায়গাটা কিন্তু শারীরিক জায়গাটা খারাপ আছে। খুব খারাপ দশা থাকলে কিন্তু বেশি রকম খারাপ হবে। দশা যদি ভালো থাকে তাহলে একটা টুকটাক করে শরীর খারাপ করবে। আপনি কখনো নিজেকে নিজে ডিক্লেয়ার করতে পারবেন না যে আমি সুস্থ আছি এবং আমি যে কোনো কাজ করার মতো ইমিডিয়েট এলিজেবল আছি। এই অবস্থাটায় আপনাকে রবি দেবে না, কারণ তার সাথে বুধ, আমি আগের দিন আলোচনায় বলেছিলাম যে বুধ এম্বারেসিং আছে। বুধ যতক্ষণ এম্বারেসিং থাকবে ততক্ষণ দেবে না। দেখুন, মানির ফ্লো 3 রকম 4 রকম ভাবে আসে, এছাড়াও প্রচুর ফ্লো আছে। খুব পড়াশড়ি ওরা একদম পরিষ্কার বলছে যে দ্বিতীয় পতি এবং একাদশপতির মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয়, এখানে দ্বিতীয় পতিকে রবির ঘর থেকে না বুধ, একাদশপতিও কিন্তু বুধ, অদ্ভুত ব্যাপার। সে যদি ইন্টারচেঞ্জ হয়, ইন্টারচেঞ্জ মানে কোথায়? কেন্দ্র কোণে অবস্থান করে। অর্থাৎ সেই বুধ যদি কখনো কেন্দ্রে বা কোণে অবস্থান করে, একটা জিনিস বলি, বুধ কিন্তু কেন্দ্রপতির গ্রহ অ্যাকচুয়ালি। বৃহস্পতি থেকে বিচার করুন, কেন্দ্রপতির গ্রহ। তো বুধ অনেক বেশি, এখানে অনেক বিতর্ক আছে পণ্ডিতদের, নিচে বিতর্কগুলো লেখা আছে, এগুলো পড়লে আর প্রোগ্রাম হবে না এখানে, আমি সেটাইতে ঢুকছি না। বুধ, যেটা আমি সামারাইজ করে বলছি, যে বুধ কিন্তু কেন্দ্রে বেশি এফেক্টিভ হয়, সবসময় মাথায় রাখবে। কারণ বুধ মানে শশব্যস্ত, সে কেন্দ্রে এফেক্টিভ। কেন্দ্রে গ্রহ গেলে গ্রহ মানুষকে শশব্যস্ত রাখে। কোনে গ্রহ আছে মানে সে মানুষ রিল্যাক্সও করতে পারে, সে মানুষের অ্যাচিভমেন্টও থাকে। কিন্তু কেন্দ্রের অ্যাচিভমেন্ট অনেক বেশি থাকে, কিন্তু সে মানুষের পার্সোনাল লাইফ কিন্তু ভীষণভাবে তার কর্ম যে জীবন আছে সেটা দ্বারা অ্যাফেক্টেড হয়। তো বুধ কিন্তু সেই জায়গায় অনেক বেশি অ্যাক্টিভ, তো সেটা একটা পয়সার জায়গা। 2 নম্বর হচ্ছে যদি মানে আমরা যারা নর্মাল বলি, ধনেশ এবং লাভেশ, 2nd এবং 11th হাউস যদি ইন্টারচেঞ্জ হয়, একে অপরের মিলিতভাবে যদি কেন্দ্রকোণে অবস্থান করে, এক্ষেত্রে বুধই নিজেই গ্রহ। আমি এতগুলো কথা বলছি, তার পেছনে কারণ আছে, বুধ নিজেই। নাম্বার 3 হচ্ছে তারা যদি কোনো মানে একে অপরের সমসপ্তমে অবস্থান করে, এক্ষেত্রে একটাই গ্রহ, সমসপ্তমে অবস্থান করার কোনো প্রশ্ন নেই। নাম্বার 4 হচ্ছে, দেখুন এখানে 10th হাউসের লর্ড কিন্তু শুক্র, তো শুক্র বুধ তো কোনোদিন সমসপ্তমে অবস্থান করতে পারবে না, এরকম কোনো সিচুয়েশন আজ অবধি কোনোদিন হয়নি, হবেও না। তো সেক্ষেত্রে তারা যেটা করতে পারে, তারা সহাবস্থান করতে পারে। তো সহাবস্থান করা বা ইন্টারচেঞ্জ করতে পারে, রুম ইন্টারচেঞ্জ। আমি সিংহ লগ্নের ক্ষেত্রে বলি, মনে করুন 11th হাউসের লর্ড 10th চলে গেল, 10th হাউসের লর্ড 11th হাউসে চলে আসলো, এটা কিন্তু খুব বেটার যোগ। আমি কেন এই কথাটা বলছি, এটা রাজার ঘর বলে বলছি। মানির ফ্লো কোথা থেকে আসে? রবির ঘর থেকে আসে। আরে টাকা ছাপানো হবে রিজার্ভ ব্যাংকে, তারপরেই তো সোসাইটিতে সেটা ফ্লো করবে বিভিন্ন আঙ্গিক থেকে। টাকাই যদি ছাপানো না হয়, টাকাই যদি সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তাহলে আপনি কি করে কিনবেন? এখন তো আর বার্টার সিস্টেম নেই যে আমি এই হেডফোনটা নিয়ে গেলাম, 2 কেজি চাল কিনে নিয়ে আসলাম, এভাবে তো কেউ দেবে না আমাকে এখন। তো মানির ফ্লোটাকে বন্ধ করবে, সেই কারণে এতগুলো কথা বলছি। আমি যে বলছি না যে ক্রাঞ্চ অফ মানি করবে, সেটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন। কিন্তু মাথায় রাখবেন একটা জিনিস, এই বুধের ওপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে। রাহুর দৃষ্টি যখন থাকবে, সে কি করবে? বুধকে ম্যাল অপরচুনিটি করবে, অর্থাৎ ইললেজিটিমেটলি অপরচুনাইজড করবে, যে তুমি এ কাজটা করো তাহলে হবে, তুমি এ কাজটা করো, তার মানে তুমি করো মানে আমরা করব। আমাদের সামনে এমন কিছু মানে কি বলবো, খুব ইললেজিটিমেট ডোর ওপেন হতে পারে, যে ডোরগুলোকে কিন্তু গেলে আপনার ভয়ানক বিপদের সম্মুখীন হবে। আপনি দেখতে পাবেন, আমি আজকে 16 তারিখ ভিডিও রেকর্ড করছি, তো আগামী 7 দিনের মধ্যে সারা পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটবে, অদ্ভুত ব্যাপার। বুধের একটা নবাংশগত চেঞ্জ আছে, যেখানে এমন কিছু ঘটনা ঘটবে যেটা অত্যন্ত অপ্রত্যাশিত, এটা আপনি ইমাজিন করতে পারবেন না যে এই ঘটনাটার ফলশ্রুতি এই ঘটনাটা হতে পারে, বা ভাইসি ভার্সা। সেটা কোনো ভগবান না করুক, সেটা কোনো দুর্ঘটনা দিয়ে যেন না হয়, কারোর জানমালের যেন ক্ষতি না হয়। সেই জায়গায় যেরকম হতে পারে যে আপনি একটা মানুষকে চিনতেন যে এই মানুষটা আমার খুব বন্ধু, সেই মানুষটা রিভার্ট করে যেতে পারে।
বা আপনি এক্সপেক্ট করছেন যে আমি এর থেকে 10,000 টাকা পেতে পারি, দীর্ঘদিন আপনাকে পয়সাটা দিচ্ছে না ফেরত, কিন্তু সেই মানুষটা রিভার্ট করে বলল যে কোথায়, আপনি তো আমার থেকে কোনো পয়সা পান না, একদম বিপরীতমুখী ফল দেবে। ক্রেডেনশিয়াল লস বলে এটাকে। কোনো মানুষের ক্রেডেনশিয়াল লস হবে এই সময়। যে মানুষ এর ফাঁদে পড়বে সেই মানুষকে কিন্তু বড় মূল্য দিতে হবে, লং টার্মে মূল্য দিতে হবে। আমার কথা ঈশ্বর না করুক যেন ফলে, কিন্তু এটা আমি কালগত নিয়ম দেখেছি, যেটা ঘটার সেটা ঘটবেই। এটা একটা এমন অদ্ভুত ফেজ আছে, এমন অদ্ভুত নবাংশ আছে, আপনারা নবাংশগুলো দেখবেন, এত ভাঙাচ্ছি না, যে মানি তো ক্রাঞ্চ করবে। অর্থাৎ সেই মানুষ বা সেই ইভেন্ট বা কোনো একটা সংস্থা বা আপনার কোনো আত্মীয় যে রিভার্ট করবে, উল্টো হয়ে যাবে, বা কোনো প্রতিষ্ঠান যে আপনার কাছে একটা লাভদায়ী সংস্থা ছিল, হঠাৎ করে সে লসের মুখ দেখতে পারে, এরকম সিচুয়েশন হতে পারে, বা হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে। স্পেশালি এটা হবে এমন জায়গায় যেখানে ক্রেডেনশিয়াল যুক্ত আছে মানুষের, আমি বাংলা বলতে পারছি না, ক্রেডেনশিয়াল যুক্ত আছে এখানে, এইটুকু বলতে পারি। অর্থাৎ তার একটা মান আছে সমাজে। ধরুন আমি কথা বলছি, ভালো মন্দ মিশিয়ে আপনাদের কাছে আমার একটা তো একটা পার্সোনালিটি আছে। কেউ মনে করছে এই লোকটা তো একদম ব্লাফ, মিথ্যা কথা বলে, কেউ বলছে না পুরো মিথ্যে বলে না, কিছু মিথ্যে কিছু সত্যি বলে, কেউ বলছে বাবা একদম একেবারে হরিশ্চন্দ্র, সব সত্যি কথা বলে। তো এরকম একটা ভাবমূর্তি থাকে, তো এই ভাবমূর্তিটা রিভার্ট করে যাবে। অর্থাৎ যে মিথ্যা বলছে তার কাছে সত্যি, বা যে সত্যি বলছে তার কাছে মিথ্যে হয়ে যেতে পারে পুরো সিস্টেমটা। এটা খুব খারাপ একটা ইন্ডিকেশন, এবং এই সময় যদি এটা ঘটে, তাহলে সেটা যদি কোনো ইনস্টিটিউশন, সেটা যদি কোনো ব্যক্তি, সেটা যদি টাকা পয়সা ক্ষেত্রে ঘটে, সেটা কিন্তু গ্রেট লস হবে। কার জন্য? সেই কনসার্নড সংস্থা বা সেই ব্যক্তি যে টাকা পয়সা পেতেন সেটা কিন্তু পাবেন না, লং টার্মে সেটা অ্যাবলিশড হয়ে যাবে, বা সেই ব্যক্তি সমাজের চোখে খুব খারাপ হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। আমি বলেছিলাম দেখবেন চারিদিকে বেশ কিছু ইনসিডেন্ট হচ্ছে যেগুলো ফিমেল রিলেটেড। আপনারা যাদের বাড়িতেই মেয়ে আছে তারা কিন্তু এই যেহেতু উৎসবের মরশুম আছে, মানুষ একটু অনেক দিন একটা বদ্ধ জায়গায় রয়েছে, যেভাবেই হোক সে চাইছে একটু প্লেজার ভোগ করা। সরকারি রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই সবাই করবেন, বারবার বলছি, কিন্তু প্রত্যেকেই খেয়াল রাখবেন তার তার রেসপেক্টিভ বাড়ির সন্তানদের, ছেলেদেরও খেয়াল রাখবেন কিন্তু, কারণ বিপদটা তো একা একা ঘটবে না, তো দুজনের পেরেন্টসকেই খেয়াল রাখতে হবে। তো মানি ফ্লো কমিয়ে দেবে। 2 হচ্ছে জব চেঞ্জ যে সময় না করাই ভালো। চেঞ্জের অপরচুনিটি আসবে মাসের একদম শুরুর দিকে, সেপ্টেম্বর মাসের 28 থেকে অক্টোবর মাসের 7-8 তারিখ পর্যন্ত একটা জব চেঞ্জ বা ট্রান্সফার বা এরকম কিছু হওয়ার যোগ হতে পারে। বাট চেষ্টা করবেন সেটা যদি অপশন থাকে অপ্ট না করার। ফরেনের যোগ ইমিডিয়েট নেই, মাসের শেষে অক্টোবরের শেষের দিকে আসবে। ম্যারেজের যোগও ইমিডিয়েট নেই, যোগ তৈরি হবে 12ই নভেম্বরের পর থেকে। সন্তানদের কিন্তু যত্ন নেবেন, কারণ 5th হাউসের লর্ড ইমিডিয়েট 6th হাউসে রয়েছে। শুধু তাই নয়, 5th হাউসে কিন্তু 5th হাউসের 12th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে, রিমেম্বার দিস। এবং 5th হাউসের যে লর্ড তাকে কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে। তো একটু খেয়াল রাখবেন সন্তানদের শরীর, এগুলোর প্রতি যত্ন রাখবেন। কতদিন? 2/3 অফ দি অক্টোবর। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য এটা একেবারেই আদর্শ সময় নয়, একদমই নয়। চেষ্টা করবেন পেন্ডিং রাখতে, অক্টোবরে 26 তারিখের পরে ডিল ফাইনাল করতে পারেন। ব্যাড ডেজ বলতে পারি আপনাদের 4, 5, 6, 7ও আধা আধি ধরতে পারে, 13, 14, 15, 22, 23। কন্যা লগ্ন দ্য লাস্ট আজকের মতো, সেটা হচ্ছে কন্যা লগ্নের মধ্যে এতগুলো প্ল্যানেট একসাথে বসে রয়েছে, লগ্নপতি নিজে বকরি হয়ে যাবে, সেকেন্ড হাউসে বকরি হয়ে আবার ঘরে ঢুকে আসবে 2 তারিখ অক্টোবর মাসে। লগ্নপতি যদি কখনো বকরি হয়ে যায়, মনে রাখবেন সেটা হেলথের উপরে খুব এফেক্ট দেয়। কীরকম এফেক্ট দেয়? যে জাতীয় প্ল্যানেট সে জাতীয় এফেক্ট তৈরি করে। কীরকমভাবে তৈরি করে না, যে ঘরে আছে সেই ঘরের প্রকৃতি অনুসারে তৈরি করে। রিমেম্বার দিস, আমি সব কথাটা বলে দিয়েছি। বুধের ঘরে আছে, নিজের মূল ত্রিকোণে আছে, তো এই ঘরের প্রকৃতি কি না, এই ঘরের প্রকৃতি হচ্ছে গরম, টেম্পারেচার বেশি। তবে বুধ আছে কিন্তু একদম শেষের দিকে, মানে শুক্রের ঘরের দিকে, নক্ষত্রটা রয়েছে মঙ্গলের, এবং মঙ্গল একসাথে রয়েছে। তারপরে পেট সংক্রান্ত জায়গা, আমাদের শরীরের সব থেকে গরম জায়গা হচ্ছে পেট, যেখানে খাবারগুলো পচানোর কাজ হয়। তো পচাতে গেলে টেম্পারেচার বেশি লাগবে। তো সেই হিসাবে
পেটের দিকে নজর রাখবেন, নার্ভের, যাদের নার্ভের সমস্যা আছে তারা কিন্তু নজর রাখবেন। অ্যাজ এ হোল আমি এবছর, এটা আমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল, নার্ভের যারা প্রবলেম আছেন, যাদের দেখবেন যে এরকম কিছু ডিজিজ আমি শুনেছি, যাদের শরীরের নিম্নাংশে গিয়ে ব্লাড জমে যায়, যারা ব্লাডকে মানে থিনার করার জন্য ওষুধ খেতে হয়, তারাও কিন্তু যত্ন নেবেন, কারণ মঙ্গল বুধ একসাথে রয়েছে, বুধ বকরি হবে এবং দুজনের মধ্যে একটা ইন্টারক্রসিং হবে। নাম্বার 4 হচ্ছে যে রবি দ্বাদশপতি, সে সেকেন্ড হাউসে চলে যাবে, আর্নিং তৈরি করবে কিছু, কিন্তু আর্নিংয়ের পয়সা আসার আগে এক্সপেন্ডিচার হয়ে যাবে, সেভিংস করতে পারবেন না কিন্তু, কারণ 9th হাউসে রাহু বসে রয়েছে। রাহু কখনো সেভিংসের সাথে যুক্ত নয়, রাহু শুধু অপরচুনিটি তৈরি করবে কি করে পয়সাকে খরচা করা যায়, তার প্রচুর দিক তৈরি করে দেবে, পয়সা আসবে। হয়তো আমি বারবার বলছি ক্রাঞ্চ অফ মানি আছে, আপনার ক্ষেত্রে 5th হাউসে জুপিটার ঢুকেছে, তো কিছু তো পয়সার আপনাকে শো করবে, কিন্তু সেটা কিন্তু কম্পারেটিভলি এক্সপেন্ডিচারটাকে বাড়িয়ে দেবে। জব চেঞ্জ এই সময় না করাই ভালো, অন্তত শনি যতদিন ডাইরেক্ট না হচ্ছে, শনি ডাইরেক্ট হচ্ছে 11 তারিখ, তার 3-4 দিন পর থেকে জব চেঞ্জ করতে পারে, অপরচুনিটি আসবে প্রচুর, অল ওভার দ্য মান্থ অফ নভেম্বর অপরচুনিটি আসবে, সেই সময় করলেই যতটা পরে গিয়ে করতে পারেন ততটা বেটার। আচ্ছা, বিদেশ থেকে চাকরির যোগ এই মুহূর্তে অপ্ট না করাই ভালো, এটা একটা জড়তার সময়, বুধ যেহেতু বকরি থাকবে, যে কোনো জায়গার কমিউনিকেশন, বুধ টোটালি রিলেটস টু কমিউনিকেশন, তো কমিউনিকেশন সব জায়গায় হ্যাম্পার্ড হবে, ট্রান্সপোর্টেশন বলুন, এই বলুন, পুজোর সময় বুধ বকরি থাকা মানে দেখবেন প্রচুর পরিমাণে যানজট হবে। মানে আমি যেহেতু কলকাতার রাস্তায় বেরোই, কাজের সূত্রে আমাকে বেরোতে হয়, তো আমি একটা জিনিস দেখেছি, এখন একটা হ্যাবিট হয়ে গেছে মানুষের, এখন তো বাস খুব কম চলে, তো শুধু প্রাইভেট কার চলে, আমাদের ওলা উবের এই সমস্ত চলে, নর্মাল ইয়েলো ট্যাক্সিস চলে, আদার যে সমস্ত কনভেন্স আছে সেগুলো চলে। আমি দেখেছি এখন কিন্তু সেগুলোর সংখ্যা, এখন প্রাইভেট গাড়ির সংখ্যা এত বেড়ে গেছে, প্রচুর চলে। বাস যদি কোনো দিন একটু বেশি বেরিয়ে যায়, কন্ট্রোল করতে মুশকিল হয়, কারণ যারা কন্ট্রোল করছেন তারাও তো হিউম্যান বিং, তাদের উপরেও তো এফেক্ট আছে, তো তারা দীর্ঘদিন একটা নির্দিষ্ট প্রকৃতির একটা লোড পেয়ে তার থেকে যদি ওভারলোডেড হয়, তারাও কিন্তু একটু দিশেহারা হয়, এবং মানুষও দেখেছি আমি একটু খেই হারিয়ে যায় আজকালকার দিনে। অনেক দিন তারা একটা খুব রেস্ট্রিক্টেড জীবনে, হচ্ছে স্যাটার্নের ফল, হ্যাঁ, স্যাটার্ন যখন কাউকে পানিশমেন্ট দেয় তখন এভাবেই দেয়। তো এটা কিন্তু আমি দেখেছি, এবং অ্যাক্সিডেন্টের প্রোপেন্সিটি কিন্তু এর জন্য বাড়ছে, বহু মানুষ কানে হেডফোন দিয়ে শুনে শুনে দীর্ঘদিন অভ্যাস, রাস্তা দিয়েও চলছে, দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগেও ট্রেন এরকম একটা দুর্ঘটনা ঘটলো নর্থ বেঙ্গলে, খুব দুঃখজনক ঘটনা, 3-4টে একদম ইয়াং ছেলে ট্রেনে অ্যাক্সিডেন্ট করলো। দিস আর ভেরি ব্যাড ইনসিডেন্টস, কিন্তু এগুলো একটু আপনারা সচেতন থাকবেন, সরকারি যে নির্দেশ আছে সেগুলো কিন্তু সবসময় মান্যতা দিয়ে চলবে। নাম্বার 4 যেটা বলি সেটা হচ্ছে সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি নজর দেবেন, কারণ শনি বকরি হয়ে রয়েছে, সন্তানদের মধ্যে এক ধরনের স্টাবর্ননেস থাকবে, আপনার তো পঞ্চম ভাব নিজেই শনি, তো মকর হচ্ছে এমন একজন, দেখবেন জাজ কোনো দিন চেয়ার থেকে নড়াচড়া করে না, নর্মালি একটা জায়গায় চুপ করে বসে থাকে, সবাই নড়ছে চড়ছে, তো ওইখানের একটা প্রতীক হচ্ছে জড়তা, ইনার্শিয়া মকরের। তো মকর, ওখানে স্যাটার্ন চুপচাপ বসে তার যার যে তুল্যমূল্য বোধ ভালো মন্দ আছে সেই অনুসারে তাকে তার ফল দিতে থাকে, এটা ইনার্শিয়ার কারক। তো এই সময় আপনার সন্তানদের মধ্যে কিন্তু সেই ইনার্শিয়া তৈরি হতে পারে, এটাকে বলপূর্বক ভাঙানোর চেষ্টা করবেন না, অটোমেটিক্যালি শনি ডাইরেক্ট হবে, মোবিলিটি 3 মিনিটের মানে ভেলোসিটি 3 মিনিটের ওপরে যাবে, নর্মালি দেখবেন আস্তে আস্তে জায়গাগুলো জ্বর ছাড়ছে, নভেম্বরের এন্ডের দিক থেকে বুঝতে পারবেন। বাট জোর করে কিছু করানো, যদি বাচ্চা ঘুমোতে চায় তো ঘুমোতে দিন ওকে, 8-10 বছরের বাচ্চা পড়ে তো আমাদের মহর্ষি বিদ্যাসাগর হওয়ার দরকার নেই, পরিষ্কার ব্যাপার, কিচ্ছু করবেন না, বাচ্চাদের কিন্তু কখনো জোর করবেন না। আমাদের মানে যে কোনো ডক্টরের কাছে যান, আমার নিজের সন্তান আছে বলে বলছি, আপনাকে স্ট্রিক্টলি বারণ করবে এগুলো করতে না। দেখুন এখন পড়াশোনার যে প্রেশার সেটা কিন্তু প্রচুর ডাইলিউট করে দেওয়া হয়েছে, সে প্রাচীনকালে যে অত্যন্ত অবৈজ্ঞানিক পড়াশোনা ছিল আমাদের, একসাথে 11-12 পড়ে গিয়ে পরীক্ষা দেওয়া একদিনে, এই সমস্ত প্রসেস কিন্তু গভর্নমেন্ট উঠিয়ে দিয়েছে, এগুলো অত্যন্ত অবৈজ্ঞানিক পড়াশোনা, পৃথিবীর কোনো জায়গায় এরকম পড়াশোনা হয় না। আমি নিজে দীর্ঘদিন পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি,
এগুলো অত্যন্ত অবৈজ্ঞানিক পড়াশোনা। এখনকার দিনে কি মেধাবী ছেলেমেয়ে বেরোচ্ছে না? না এখন নিম্ন মেধার ছেলেমেয়েও নেই, দুটোই আছে, তখনও ছিল। মানে যে কোনো একটা জিনিসের যে রিনোভেশন বা সেটার যে একটা রিফরমেশন দরকার, সেটা কিন্তু মানে দীর্ঘদিন এই প্রসিডিওরের মধ্যে পড়েনি, যেটা অল ইন্ডিয়াতে ছিল। সেই জন্য আমরা অল ইন্ডিয়া সার্ভিসগুলো যখন হতো তখন কিন্তু টাইমিংয়ের সাথে মিলতো না বা রেজাল্টের সাথে। এখন তো মেডিকেল পড়ুন, যাই পড়ুন, সেটা অল ইন্ডিয়াতে দিতে হবে। এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ পড়াশোনার ক্ষেত্রে নেওয়া হয়েছে। আমি মনে করি যে বাচ্চাদের বার্ডেনটা কমিয়ে দিয়েছে। এখন ছোটো ছোটো বাচ্চাগুলো স্কুলে যায়, আমি দেখেছি তারা অনেক হাসতে খেলতে খেলতে যায়। আমরা না চাপ নিয়ে যেতাম সবসময়, আর ভয়। তারপরে মাস্টারদের এরকম মানে একটা বিভীষিকাময় রূপ, কিছু হলেই তারা ফিজিক্যাল একটা অত্যাচারের দিকে নেমে আসতো। তারা হয়তো ভালোর জন্যই করতো, আমরাও খুব বদমাশ ছিলাম, সেটাও ঠিক, কিন্তু সিস্টেমটা খুব অবৈজ্ঞানিক ছিল, সেটা চলে না কখনো। যুগের সাথে যদি নিজেকে পরিবর্তন না করতে পারে, সে কোনোদিন টিকে থাকে না। আপনাদের আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি নর্মালি কোনো প্রোগ্রামে কখনো কোনো ব্যক্তির নাম নিই না। আজকে আমি একটা নাম নিচ্ছি, আপনাদের সবার পরিচিত, আমাদের হিন্দি ফিল্ম জগতের দেখবেন অমিতাভ বচ্চন, যার বয়স এখন প্রায় 80 বছরের কাছাকাছি। এই ব্যক্তিটিকে দেখবেন একটি 5 বছরের বাচ্চাও চেনে, আবার একটি 90-100 বছরের বয়স্ক মানুষও চেনে। কেন চেনে? তার সমসাময়িক তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, তাদের নাম তো কেউ চেনে না। ওনাকে উনি কেন সেপারেট? উনি কি বিরাট অভিনেতা বলে বাচ্চারা চেনে? বাচ্চা একটা 5-7 বছরের বাচ্চা অভিনয়ের কি বোঝে? কিচ্ছু বোঝে না। একটা 25-30 বছরের ছেলে মেয়ে না হয় ঠিক আছে, সে বিরাট অভিনেতা, আন্তর্জাতিক স্বীকৃতি আছে, সেই জন্য তাকে না হয় অ্যাডমায়ার করেছি। বাচ্চাটা কেন চেনে? প্রাসঙ্গিকতার জন্য। লোকটা কখনো নিজের প্রাসঙ্গিকতাকে নষ্ট হতে দেয়নি, সবসময় স্ক্রিনে থেকেছে। তার মুখ 8 ঘন্টা যদি টিভি দেখেন আপনি দেখতে পারবেন, কোনো না কোনো অ্যাডভার্টাইজ, কোনো না কোনো এন্ডোর্সমেন্টে আপনি দেখতে পারবেন। এটা একটা বিরাট বড় গুণ, যে যুগের সাথে নিজেকে অপ্ট করে করে নিজেকে এগিয়ে চলা, নিজেকে প্রাসঙ্গিক রাখা। আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি এই জিনিসটা, এটা আমি বলতে বাধ্য হলাম, মানে স্যালিউট টু হিম। উনি অভিনয়ের জন্য, আমি অভিনয়ের বুঝি না, আমার কোনো ক্রেডেন্সিয়ালই নেই সে ব্যাপারে কথা বলা, তবে ওনার সিনেমা যখন দেখেছি অত্যন্ত ভালো লাগে। কিন্তু উনি অত্যন্ত বুদ্ধিমান এবং প্রাসঙ্গিক মানুষ, যে যুগের সাথে নিজেকে চেঞ্জ করতে পেরেছে। যে করতে পারবে না তার অবস্থা মেটার্নিকের মতন হবে, তাকে লাস্টে পালিয়ে বাঁচতে হবে এবং মুসলিনীর মতন হবে, একসময় লোকে এসে মেরে ফেলবে। এটা কিন্তু ঘরের ক্ষেত্রেও প্রযোজ্য, পিতামাতাকেও সেভাবে চেঞ্জ হতে হয়। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে শনি যতক্ষণ এমন একটা নক্ষত্রে, এমন একটা ডিগ্রিতে এতদিন বকরি থাকলো, এবং আরও মোটামুটি আজকে 16 তারিখ, তো আর 25 দিন মতন থাকবে, তো সে কিন্তু একটা সামগ্রিক জড়তা তৈরি করে রেখেছিল সমাজের ক্ষেত্রে। এই জড়তাটা কিন্তু কাটতে শুরু করবে 26শে অক্টোবরের পর থেকে। এই সময় যারা নিজেদের এই যে একটা টাফ টাইম যারা কাটিয়ে গেল, প্রায় 85% কাটিয়ে দিয়েছে, 15% আছে, 15%ও হরিবল করে যারা কাটিয়ে দিতে পারবে, তারা কিন্তু একটা বিরাট বড় অ্যাচিভ করতে পারলো উইদাউট মানে ভায়োলেটিং দ্য কন্ডিশনস। তারা নিজেরাও জানে না তারা কতটা অ্যাচিভার। খুব খারাপ সময় ছিল এটা, এখনও আছে। বহু মানুষ আমাকে বলে ফোন করে, আমি খুব নেতিবাচক কথা বলি, হ্যাঁ আমি কোনো সিরিয়াল করি না, আমার কাজ মানুষকে মনোরঞ্জন করা না, আমার কাজ এখানে যা লেখা আছে তার সত্যি কথা বলা, সেটুকুই আমি বলি। তো কন্যা লগ্নের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, সন্তানদের জায়গা খুব নজর দেবেন, কোনো রকম ডিস্টেবিলাইজিং করার চেষ্টা করবেন না। ফ্ল্যাট বা ভেহিকেল কেনার যোগ আছে, একমাত্র এই একটি লগ্নের ক্ষেত্রেই আছে। এবং যখন দেখবেন মিন লগ্ন নিয়ে বলবো, মিনের ক্ষেত্রেও কিন্তু ভেহিকেলের যোগ আছে। বাট আমি বলবো যে অ্যাজ এ হোল ভেহিকেলটা একটু অ্যাভয়েড করে কেনাটাই বেটার এই সময়টা। আমি নর্মাল ডিজিজের কথা বলে দিই সবার ক্ষেত্রে, যেটা এই মাসে আমি প্রত্যেকেই বলেছি যে ব্লাড সুগার 26শে অগস্ট থেকে এটা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি এটা 7ই অগস্ট থেকে স্টার্ট হয়ে গেছে, 26শে অগস্ট থেকে এটা বাড়তে থাকবে এবং এটা চলবে। অ্যাকচুয়ালি যদি পুরো ব্যান্ডটা টেনে নেন তাহলে মোটামুটি ফেব্রুয়ারি 10, কিন্তু এটাকে যদি দুটো পার্টে ভাগ করে তাহলে সেটা নভেম্বর মাসের ফার্স্ট উইক, আবার ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের পর থেকে আবার ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তো মধ্যেখানে একটা মাস একটু কম্পারেটিভলি রিলিফ দেবে,
কিন্তু আমি বলবো এটা টানাই প্রত্যেকে মেনটেন করবেন যারা ক্রনিক সুগারের পেশেন্ট। ব্লাড প্রেশারের ক্ষেত্রে বলে রাখছি, এটা কিন্তু হেভি ফ্লাকচুয়েশন অফ ব্লাড প্রেশারের সময়, কারণ মঙ্গল যখন তার তীব্র গতিতে থাকে, অতিচার গতিতে থাকে, তখন কিন্তু ব্লাড প্রেশারে, বিশেষ করে জলকারক ঘর দিয়ে যখন পাস করে, ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন করে। আর মঙ্গলের কাজ হয় সবসময় সূর্য ডোবার পরে, রাত্রিবেলা অ্যাক্টিভ, দিনের বেলাও অ্যাক্টিভ কিন্তু রাতে বেশি অ্যাক্টিভ। ও আমাদের নার্ভাস সিস্টেম এবং শরীরের যে প্রেশার মানে কি, একটা তরল যখন প্রবাহিত হয় কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, সে তার চারপাশে যা প্রেশার তৈরি করে, সেটাই তো ব্লাড প্রেশার। তো সেই প্রেশারটা কতটা থাকবে সেটাও কিন্তু ডিটারমাইন্ড হয় মঙ্গলের দ্বারা, একদম সোললি ডিটারমাইন্ড। শুক্র এখানে কাজ করে, কারণ তরলটা তো অ্যাকচুয়ালি শুক্র। আর বুধ কাজ করবে কমিউনিকেশন, যেহেতু কমিউনিকেশনের জায়গাটা মানে প্রপারলি অবরুদ্ধ হতে পারে, কেউ অতিরিক্ত ফ্যাটি ইন্টারনালি ফ্যাট আছে, তো তার ফলে মঙ্গল কিন্তু সেখানে ব্যাড এফেক্ট দেবে, অর্থাৎ চাপ সৃষ্টি করবে, কিন্তু সেটা যেতে পারবে না, তার ফলে আপনার প্রেশার বেড়ে যেতে পারে। এই দুটো জায়গা, স্কিনের প্রবলেম, চোখের পাওয়ার বৃদ্ধি, শরীরে মেদ যাতে জমা না হয় সেটার জন্য ডক্টর যা বলছেন সেটা খেয়াল রাখবেন। মহিলাদের ক্ষেত্রে বলছি রিপ্রোডাক্টিভ অর্গান, ইউটেরাস ওভারিতে ইউরিনারি ব্লাডার খেয়াল রাখবেন। ইউরিন ইনফেকশন হয়ে যাওয়া খেয়াল রাখবেন। পাবলিক টয়লেট ইউজ করলে তার প্রিকশনারি বা সেফটি মেজার ইউজ করবেন। আর একটা জিনিস বলে রাখি, যেহেতু শনি এখনও গতি নিতে বেশ কিছুদিন সময় নেবে আফটার ডাইরেক্ট, তো ভেহিকেল যারা চালান তারা স্পিডের ওপরে যত্ন নেবেন, বিশেষ করে আনমনে অ্যাবসেন্ট মাইন্ডেড কোনো কাজ করবেন না। আপনাকে কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা এসে গুলিয়ে দেবে, সেটাকে একটু রেস্ট্রিক্ট করবেন, তাহলেই সমস্যা হবে না আশা করছি। আমি চেষ্টা করছি দিন 7 মধ্যে বাকি অবশিষ্ট অংশটাকে আপলোড করে দেওয়া। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।